আপনি যে প্রশ্নটা করছিলেন যে ইরান কি ভেনেজুয়েলা হবে কিনা, ইরান কি ইরাক হবে কিনা, আই স্ট্রংলি বিলিভ হবে না। কেন হবে না জানেন? যে ইরাকের মানুষ বা ভেনেজুয়েলার মানুষ বা ধরেন যে আফগানিস্তানের মানুষ, বাংলাদেশের বাঙ্গুমুমিন মুসলমান আর ইরানিয়ানদের মধ্যে ডিফারেন্স আছে, যেটা আমরা বারবার বলার চেষ্টা করতেছি। ইরানিয়ানরা তারা কিন্তু ডেমোক্রেসি চায়, তারা স্বাধীনতা চায়। ইরানের মেয়েরা তারা ফ্রিডম চায়। ইরানের মানুষজন চায় যে ইরানের যেই পারস্য সভ্যতা, যেটা পৃথিবীর অন্যতম পুরাতন সভ্যতা, আপনার পৃথিবীর ইতিহাস পড়তে গেলে পারস্য সভ্যতার ইতিহাস আপনার পড়তে হবে, সেই সভ্যতার দিকে ফিরে যাইতে। সো এই মানুষগুলা তারা ডেমোক্রেসি চায়। ফলে ওদের উপরে একটা রিপ্রেসিভ রেজিম, আমরা যদি ধরে নেই যে সামনে কোনো দিন হয়তো রেজিম পড়ে যাবে, যেটা পড়ে যাওয়ার মুহূর্তে চলে আসছে, রেজিম পড়ে যাওয়ার পরে আবার নতুন করে কোনো একজন কেউ স্বৈর শাসক হয়ে আসার চেষ্টা করবে, এটা ইরানিয়ান মানুষজনই আসলে মেনে নিবে না, আসাদ ভাই। সো আই ডোন্ট বিলিভ যে ইরান হচ্ছে কোন একটা ভেনেজুয়েলা হবে বা হবে ইরাক হবে। রেদার প্রসেসটা কি হয় আমরা সামনে গেলে দেখবো। মানে এটা এখন তো আসলে খুবই ক্যাওটিক সিচুয়েশন হবে। আপনি যদি চিন্তা করেন যে রেজিম যদি পড়েও যায়, এই যে ট্রানজিশন পিরিয়ডটা, এটা কিন্তু অনেক ক্যাওটিক হয় যে কোনো দেশেই। বাংলাদেশেই তো দেখলেন, চোখের সামনেই তো দেখলেন, একটা ক্যাওটিক সিচুয়েশন হয়। তো ইরানে কি হবে আমরা দেখবো। বাট ইরানের মানুষজনের যেই আকাঙ্ক্ষা, সেখানে আমি দেখি ডেমোক্রেসি। ওরা ডেমোক্রেসির জন্য ওদের তীব্র আকাঙ্ক্ষা। ওরা নারী স্বাধীনতা, মানুষের ব্যক্তি স্বাধীনতা, আর্ট কালচার, এগুলোর প্রতি ওদের ভালোবাসা, এটার প্রতি তীব্র আকাঙ্ক্ষা দেখি। ফলে ইরানে আসলে আমি ইরাক ভেনেজুয়েলা হওয়ার সম্ভাবনা অতটা বেশি দেখি না। বাট ইউ নেভার নো, যে কোনো কিছুই হতে পারে, আমরা দেখবো সামনে। ইরানিয়ানস আর ভেরি রিচ ইন আপনি কালচার থেকে শুরু করে সবকিছুতেই। আলফি ভাই, আমি ইরানিয়ানরা বীরের জাতি এবং আমার মনে হয় যেটা যে তারা সেরকম কিছু হবে না। আর আরেকটা তথ্য আমি দিই, মনে হয় কেউ বলেননি এখন পর্যন্ত, সেটা হলো পাকিস্তানে কিন্তু ইউএস এর যে এমবাসি আছে সেখানে হামলা হচ্ছে। এটার প্রতিক্রিয়া কি হতে পারে? রাহানজুল ভাই, আপনাকে আবার হারিয়ে আপনার কথা অর্ধেক শোনা যায়। আপনি বের হয়ে আবার যদি ঢুকতেন এবং 480p ওই রেজুলেশনটা যদি দিতেন, আপনার কাছে একটু প্রশ্নও আছে, এটা একটু ক্লিয়ারলি শুনতে চাই। 480p দিয়ে শুরু, আবার ঢুকছি। আচ্ছা ঠিক আছে, আমি আবার বের হয়ে আবার আসছি। হ্যাঁ প্লিজ। কথা কেটে যায়, এটা খুবই অ্যানোয়িং। তো আচ্ছা, আমরা একটু দেখি। এই যে বাঙ্গুরা এখানে মিছিল করছে, মিছিলে কি কি বলছে সেটা মুখ্য না। আমি বুঝলাম না বিএনপি কি করছে। হ্যাঁ, তারা বিএনপির উপরে সেচ্ছে গিল্লাই। আচ্ছা, এটা গেল একটা, বুঝলাম। বিএনপির বিরুদ্ধে ডাইরেক্ট রিয়াকশন। জামাত বলেছে যে ইরানে হামলা বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচি জামাত দেবে। এই ডরে একদম ইসরায়েল একদম পুরো ভিজিয়ে ফেলেছে। হ্যাঁ, তাই তো। আরেক ব্যক্তি, তার নাম শফিউর রহমান ফারাবি, এটাই রাহান জুয়েল ভাইয়ের কাছে প্রশ্ন থাকবে। রাহান জুয়েল ভাই, শফিউর রহমান ফারাবি সে বলছে খামিনির জায়গায় লিখছে, খোমেনির মৃত্যুর পিছিয়ে শিয়া নেতাদের মুতাবিয়া দায়ী। পশ্চিমা বিশ্বের মেয়েরা মুসলিম হবার ভান করে শিয়া নেতাদেরকে মুতাবিয়া করত, এরপর তারা সব খবর ইসরায়েলে পাচার করত, আর এভাবেই খামিনির গোপন রহস্য ফাঁস করা হয়। বাংলাদেশের ইসলামিক সন্ত্রাসীদের কাছে খুব জনপ্রিয় শফিউর রহমান ফারাবি। তো তার এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন, যে মুতাবিয়া মানে দিন শেষে ওই পুরুষের ওই জিনিসের দোষ? হ্যাঁ, এটা তো আমি খুব পজিটিভলি দেখছি। মানে এ তো পুরো সায়েন্স, মানে আপনি ইসলামী সায়েন্সের একটা চূড়ান্ত রূপ আমরা এখানে দেখতে পাচ্ছি। যে কে বলেছে যে মুমিনদের মাথায় বুদ্ধি কম? দেখেন না কি চমৎকার অ্যানালাইসিস করে বের করেছে মুতাবিবাহ এবং তার ফজিলত কি কি হতে পারে। তা আমি এটা ডিসএগ্রি করার কোনো উপায় নাই, কারণ এটা তো পুরো সায়েন্স, আপনি তো দেখতেই পাচ্ছেন। তাহলে পুরো বিশ্বে মুসলমানরা কলঙ্কিত হওয়ার জন্যই তো 72 হুরের প্রলোভন, মদ, নারী নিয়ে পড়ে থাকা, জান্নাতে, এগুলোই তো দায়ী, তাই না? আত্মঘাতী হয় তো এই কারণে যে ওইখানে জান্নাত, কাসাব বলেছিল যে জান্নাতে সে বিরিয়ানি পাবে, এই জন্য সে নিরীহ মানুষ হত্যা করেছে, মুম্বাই অ্যাটাক করেছে। হ্যাঁ, কিন্তু সবই পাবে তারা, কিন্তু মুমিনরা আবার ঠিক একদিন আগেও মরতে চায় না। মানে ম্যাক্সিমাম সাধারণ মুমিন তারা তো জানে যে মরে গেলেই আমরা মদের নহর পাবো, হুর পাবো, এত কিছু পাবে, কিন্তু কেউ মরতে চায় না কেন, আমি এটা বুঝি না। তো আচ্ছা, মুতাবিয়াটা কি? একজন প্রশ্ন করেছেন মুতাবিয়াকে, এটা একটু উত্তর দেবেন। আর আলফি ভাইকে এটা প্রশ্ন করেছেন, আলফি ভাই একটু ডিসকানেক্টেড, তিনি আবার যুক্ত হবেন। মুতাবিয়াটা কি ভাই? এটা কি মুতাবিয়াটা হচ্ছে যে মুতার সাথে কোনো সম্পর্ক। আচ্ছা, ওকে। রাঞ্জুল ভাই, আপনাকে আল্লাহ আপনার উপরে গজব ফলাইছে। আয়ান কিতাম। রাঞ্জুল ভাই, আপনি
আমি বুঝি না, অন্য সব লাইভে তো ঠিকঠাক থাকে, আপনার এখানে ঢুকলেই এরকম হয়। নিশ্চয় এখানে আল্লাহর কোনো কারসাজি আছে। আমি আপনার কি তাছাড়া আপনার মনে হচ্ছে, আপনার দেখে তো মনে হচ্ছে আপনার জন্ডিস হয়েছে, মুখ তো হলুদ হয়ে গেছে। এই যে 480 রেজলিউশনে নিয়ে আসতে বলছেন, আর আমার ঘরের লাইট গুলো হচ্ছে সব লাল লাল লাইট, তো এই কারণে এই অবস্থা লাল বদর। হয়েছে। লাল বদর, ঠিক বলেছেন। আচ্ছা শুনেন, এখন শোনা যাচ্ছে। মুতা বিবাহটা বলি একটু। হ্যাঁ, মুতা বিবাহটা খুব ইন্টারেস্টিং। এই ফারাবি এইটার করার কারণটা হচ্ছে যে তারা আসলে সিয়াকে যে কারণে শিয়া সম্প্রদায়টাকে তারা সমালোচনা করে, তার মধ্যে অন্যতম একটা মুতা। এটা শিয়ারা এটাকে স্বতঃসিদ্ধ মনে করে, এটা নিয়ে কোনো কোশ্চেন করা যাবে না, এটা ইসলামের একটু রীতি। সংক্ষেপে অনেকেই মনে করেন থুতু দেওয়া এবং থুতু মোছার মাঝখানে যে সময়টা, ওটা হচ্ছে যে মুতাবিয়া। মুতা বিবাহ, হ্যাঁ হ্যাঁ, মানে আপনি শুরু করলেন, কাজ করলেন, টাকা দিয়ে দিলেন, আপনার মুতা বিবাহ হয়ে গেল। তো মানে জাস্ট মুখে বলতে যাদের শরম লাগে যে আমি প্রস্টিটিউট কিংবা প্রস্টিটিউটের কাছে গেছিলাম, এটা বলতে যাদের শরম লাগে, তারা এটাকে চমৎকার করে মুতাহ, আসলে উচ্চারণটা হচ্ছে মুতা না, মুতাহ। তো এই মুতাহ বিবাহটা করে। তো এটার মূল কারণটা, ফারাবি কেন এটা সমালোচনা করলো, কারণ শিয়া সম্প্রদায়কে এরাও ভিতর কিন্তু মুসলিম মনে করে না, এবং তার অন্যতম একটা কারণ হচ্ছে কিন্তু মুতা বিবাহ নিয়ে তাদের মধ্যে এই মাঝাবে কন্ট্রাডিকশন আছে। অনেকে মনে করে মুতা বিবাহ শত ইসলাম শুদ্ধ না, সহি না, অনেকে মনে করে সহি, এবং এই যারা মনে করে সহি তারাই হচ্ছে শিয়া, এবং এটা মূলত তার শিয়া বিরোধিতা থেকেই হয়তো এই পয়েন্টটা সে বের করার চেষ্টা করেছে। জি, আমরা আলফিকে পেয়ে গেছি। জি, ইন্টারেস্টিং। মানে আমার মাঝখানে ভাই একটু হয়তো কোনো একটা আজকে আল্লাহর শোনা যাচ্ছে কি এখন আমাকে? পড়তেছে আমাদের উপর, সবাই ডিসকানেক্টেড জি, হয়ে যাচ্ছে। একদম পরিষ্কার শোনা যাচ্ছে। দর্শকদের অনুরোধ থাকবে যে আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন। অনেক রহমত এবং বরকত আপনারা পাবেন এই রোজার মাসে। চিন্তার মুক্তি ঘটলে এটা অনেক কল্যাণী হয়। আর আমাদের ভুল ত্রুটিও ধরাইয়া দেন, মানুষকে শেয়ার করে বলেন এই নাস্তিকদের শাস্তি চাই, দেখেন কত বড় কাফের, এগুলো বলেছে। আমরা একটু শিক্ষা দীক্ষা নেই। আলফি সোলোমন, আমরা রায়ান জুয়েল ভাইয়ের কাছ থেকে মুতাবিয়ার ব্যাখ্যা জানলাম, আমরা অনেকগুলো বিষয় ফিউচারে কি হইতে পারে এই জিনিসটা জানলাম। আমরা শেষের দিকেই দেখি যদি কিশোর পাশা ইমনকে আমি লিঙ্ক পাঠিয়েছি, তিনি যদি আসলেন। শেখ ফরিদ ভাইকেও লিঙ্ক পাঠিয়ে রেখেছি। শেখ ফরিদ ভাই যেহেতু জিন্দাপীর, তাকে দেখা যাচ্ছে না, তিনি হোয়াটসঅ্যাপে কেবল দেখেছেন, তিনি আসেন বলে দেই। শেখ ফরিদ ভাই আসবেন, তারপরে তার কথা শুনে আমরা শেষ করব। তো এই মুতাবিয়া, আমার একটা প্রশ্ন ছিল, এই উত্তরটা কি উনি দিয়েছেন? মানে ডিসকানেক্টেড হওয়ার মধ্যে আছি তো আমি শুনতে পাইনি। আলফি ভাই, যে পাকিস্তানে যে এমবাসি অ্যাটাক করা হলো, এটা আমেরিকার কোনো ওইটা নিয়ে কথা ওইটা নিয়ে কথা বলতে একই প্রশ্ন আমারও। এটা হয়েছে কি আসাদ ভাই, নিউজটা যদি দেখান, সো ঘটনা যেটা হয়েছে যে যখনই খামেনিকে মারছে, এই নিউজ ছড়াইছে চারপাশে, তখন আপনারা জানেন যে ঐতিহাসিকভাবে পৃথিবীতে লো আইকিউ দেশ যেগুলো আছে তার মধ্যে পাকিস্তান মোটামুটি উপরের দিক। এদের আইকিউ মোটামুটি শিম্পাঞ্জির আইকিউর কাছাকাছি। হ্যাঁ, তো এরা যে কি করছে, এরা যে দেশের যে না, আপনি একটা দেশের তাদের আইকিউ নিয়ে বলতে পারেন না, তাদের অন্য তো উদ্দেশ্য থাকতে পারে। তারা চিন্তা করলে খামেনি একলা 72 উরপন্দ হবে, আমরা 72 উর কাছে যাবে কেন, আমরাও যাবো, এটা তো হইতে পারে না। ট্রু। ওরা কি করছে ভাই, ওরা হচ্ছে যে সূর্যের চেয়ে বালি গরম না, অতি আবেগে পাকিস্তানি যে ইয়েগুলো আছে, মুমিনগুলো আছে, এরা যে আমেরিকান কনসুলেটে হামলা করা শুরু করছে, আমেরিকার কনসুলেটের জানলা টাল্লা ভাঙা শুরু করছে। তো ওইখানে যে মেরিনস গুলো আছে, আপনারা জানেন যে পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে আমেরিকান কনসুলেট আছে, কনসুলেটের ভিতরের নিরাপত্তার দায়িত্ব কিন্তু আমেরিকান। ওইখানে কিন্তু আমেরিকান মেরিনসরা থাকে, বাইরে ওই হোস্ট দেশের পুলিশ টুলিশ থাকে অ্যান্ড হোয়াট নট। তো পুলিশরা হচ্ছে রাবার বুলেট এগুলো ছুড়া শুরু করছে, মেরিনসরাও গুলি করা শুরু করছে। মোট 10 জন এখন পর্যন্ত মারা গেছে। তো রায়ান জুয়েল ভাই, এটা মারা যাওয়ার পরে ওরা মোটামুটি প্যাকেট হয়ে গেছে, বাসে চলে গেছে। তো এটা পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে, ওরকম হবে না আর কি, ওরকম মহামারী কোনো কিছু হবে না। বাট মাঝখান দিয়ে 10টা জীবন হারাইলো আর কি, ওই যে আমাদের দেশে ফিলিস্তিন স্বাধীন করতে গিয়ে বাটার জুতা চুরি করার মতো অবস্থা আর কি, বুঝছেন? আচ্ছা, এখানে দর্শকদের একটা প্রশ্ন আছে, আমি এটা থ্যাংক ইউ সো মাচ আলফি ভাই। দর্শকদের একটা প্রশ্ন আছে যে এই যুদ্ধটা দীর্ঘস্থায়ী হবে কিনা, এটার একটু উত্তরটা আমি দিয়ে নিই। আমার কাছে মনে হয় না এই যুদ্ধটা খুব দীর্ঘস্থায়ী হবে, কারণ দেখেন এত মিনিমাম ক্যাজুয়ালিটিতে আমেরিকা যে ধরনের অপারেশন চালিয়েছে, মাঝখানে কিন্তু খুব স্তব্ধ হয়ে গিয়েছিল। এই অ্যাটাকটা আমরা অনেকদিন ধরে আশা করছিলাম যে আমেরিকা অ্যাটাক করে না কেন, তারা কিন্তু মাঝখানে স্ট্র্যাটেজি সাজিয়েছে, চুপ করে বসেছিল না। মিনিমাম ক্যাজুয়ালিটিতে, হ্যাঁ, মানে খামেনি তো করতে গোয়া চলে গেছিল হামাসের জঙ্গিদের মতো, এইভাবে যে ওখান থেকে বের করছে। হ্যাঁ, এবং যেভাবে খুব স্বল্প সময়ের মধ্যে, আমি আপনার কথা শুনতে পাইনি, যা ঘটেবার, স্বল্প সময়ের মধ্যে যেভাবে খামেনিকে
পাঠিয়ে দেওয়া হলো 72 হুরের কাছে। আমার মনে হয় না এই যুদ্ধটা খুব বেশি দীর্ঘস্থায়ী হবে, এবং ইরানি জনগণের একেবারে রিয়েল মুক্তি খুব আসন্ন বলেই আমার ধারণা। তারা আর একটা আমি পরাধীনতায় আপনার সাথে একমত, আমি সম্ভবত আপনার সাথে জড়াবে না। রাঞ্জুল ভাই একমত, বিকজ আপনি যখন যুদ্ধের শুরুতেই মানে আপনি যদি দাবা খেলার কথা চিন্তা করেন, যুদ্ধের শুরুতেই যদি আপনি মন্ত্রী, নৌকা, তারপরে যেগুলো আছে সবগুলারে ফালা দেন, তাহলে যুদ্ধ কে করবে? কে করবে যুদ্ধ? থিঙ্ক অ্যাবাউট ইট, যে এখানে খামেনি নাই, খামেনির আশেপাশে যে ওদের যে প্রতিরক্ষা মন্ত্রী আছে, আইআরজিসি যে প্রধান আছে, ওদের জেনারেল মেনারেল যারা আছে সবাই গন, তাইলে এখন কিসের সাথে কি যুদ্ধ হবে? মানে মেইন ক্যারেক্টার যারা, একটা ইনফরমেশন দেই আসাদ ভাই, আমাদের ছোটবেলার অনেকের নায়ক আমাদেরকে হুজুররাও বলতো যে দেখো ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ কত ভালো মানুষ। হ্যাঁ, মাহমুদ আহমেদিনেজাদও কিন্তু ভাই মোটামুটি 72 হুরের কাছেই আছে, এটা কনফার্ম। আসাদ ভাই, তো এখন পাকিস্তানি ভাইরা যে 10 জন দেখাইলেন আপনি, তারা যে ওখানে গ্যাং ব্যাং এ যুক্ত হবে, আপনার এত হিংসা কেন? না ওইটাই খামেনির ভাই, ওই যে সাথে আমরা এরকম একটা ফিলিস্তিন আয়োজনে স্বাধীন যাওয়াটা করতে কম। চুরি করছি না ভাই, ওইরকম আর কি, একই গোত্রে। আচ্ছা, খামেনিকে কি এখন জিন্দাবিরে ভালো পাইলে ভালো হইতো, জিন্দাবির আসবেন হয়তো, যে এখানে কি তারে কি তার সাথে একটু ইনসাফ করা উচিত না? একটা লোক এত বছর ধরে জিহাদ করে গেছে, তার একে 5-6টা হুর বাড়ায় দেওয়া যায় না? মানে 72টা একটু যদি 80 করে ফেলা যায়। উচিত তো, কারণ সে তো চাইছিল খেলাফত প্রতিষ্ঠা করতে, সেই পার্সপেক্টিভ থেকে আপনি চিন্তা করলে সে তো বর্তমান বিশ্বে ইসলামের সবচেয়ে বড় মুজাহিদ, সেই মুজাহিদকে যদি আপনি 72টা হুট দেন, এটা আসলে একটা তো বৈষম্য হয়ে গেল, তাই না? এটা তো একটা অবিচার হয়ে গেল। আরেকটা ব্যাপার ভাই, দেখেন পাকিস্তানের 10 জন কিন্তু অলরেডি হুর পেয়ে গেল। এখন বাঙ্গিস্তানের মানুষজন তো হিংসায় জ্বলে পুড়ে মরার কথা, তাদেরও তো কিছু দরকার। তা আমি জানি না তারা এই সুযোগটা নিবে কিনা। বাঙ্গিস্তানের মানুষ তো একজনও পাইলো না। না আশা করি রাস্তায় নামছে, তারা এই ব্যাপারে জামাতি চিন্তা করছে, টামাতি বিশেষ করে রাস্তায় নেমে মিছিল করছে, কিন্তু ভাই আমার মনে হয় না যে ওদের ওই বলস আছে যে তারা যে আমেরিকান এম্বাসির আশেপাশে যায় কোনো একটা কিছু করতে পারবে, ওই বলস বাঙ্গভূমিদের নাই ভাই, সরি। এবং ওইটা করতে গেলে ওদের এখানে তো 10 জন মরছে, এখানে 100 জন মরবে। আপনি যেহেতু ফারাবিকে একটু আগে দেখালেন, ফারাবির কাছে মেসেজটা একটু পৌঁছে দেন, এটা তার জন্য একটা সুবর্ণ সুযোগ। কোনোভাবে যদি সে হুর ড্যাশ ড্যাশ করতে চায়, তো এর থেকে ভালো আর লক্ষণ হতে মানে সুযোগ আর আসাদ পাবে না। ভাই, আপনি লাইভের শুরুতে বলছিলেন না যে এই পুরো প্রক্রিয়াটা কিভাবে হলো? এই পুরো প্রক্রিয়াটার মধ্যে খুবই ইন্টারেস্টিং একটা ডিটেইল আছে। আমাদের সাথে হয়তো আরো গেস্ট আসবে, ওনারা আসার আগে আমি এই জিনিসটা একটু দেখাতে চাই। খুবই ইন্টারেস্টিং কিছু ডিটেইল আছে। আসাদ ভাই, আপনি যদি আমার নিউজটা একটু দেখাইতেন প্লিজ। আমি তো এই এটা article-টা- ওপেন করছি, সাথে একটা জিনিস পড়ে শোনাই। আমার এক Sure. বড় ভাই বন্ধু, তিনি বলছেন যে বাংলা ভাষায় একটা বাগধারা আছে, মৃত্যুবরণ করা মানে হচ্ছে যে পঞ্চত্ব প্রাপ্তি। তো নতুন বাগধারা হিসেবে মৃত্যুর সমর্থক শব্দ হিসেবে 72 হুর প্রাপ্তি বাংলা ভাষায় যোগ করা হতেই পারে। অর্থাৎ পঞ্চত্ব প্রাপ্তির জায়গায় 72 হুর প্রাপ্তি। জি, আপনি নিউজটি আচ্ছা, এইটা হচ্ছে ইংল্যান্ডের টেলিগ্রাফের নিউজ, বুঝছেন আসাদ ভাই? তো টেলিগ্রাফের এই নিউজে ওরা মানে বোঝানোর চেষ্টা করতেছে যে এখানে কি হয়েছে, মানে কিভাবে তারে করলো, তারে অ্যাটাকটা করলো, রাইট? তো এইখানে দুইটা খুবই ইন্টারেস্টিং ডিটেইল আছে। এই দুইটা ডিটেইল আমি একটা আপনার বলতে চাই যে আচ্ছা, সো ইরানিয়ান স্টেট মিডিয়া কনফার্ম দ্য মিটিং অ্যালংসাইড 5 আদার সিনিয়র। আচ্ছা, সো সে হইতেছে সকালবেলায়, বুঝছেন আসাদ ভাই, সকালবেলায় স্যাটারডে মর্নিং সকালবেলায় তেহরানে রেজিমের 5 জন টপ অফিসিয়ালদের সাথে সে মিটিং করতেছিল ওই জায়গাতে। এখন সে তো জানে তার উপরে আমেরিকার হুলিয়া আছে বা ইসরায়েলের হুলিয়া আছে, তাইলে ওইটা কেন করলো? কারণ হইতেছে সে চিন্তা করছে যে আচ্ছা, এটা তো এখন সকালবেলা স্যাটারডে হইতেছে ইসরায়েলের সাবাত। আপনারা জানেন যেটা সাবাত পালন করে, সাবাতের দিন কিন্তু ওরা কোনো কাজ টাজ করে না। জিউদের সাবাতের নিয়ম হচ্ছে সাবাতের দিন ওরা কোনো ধরনের কোনো কাজ করবে না, ওরা ইবাদত বন্দেগী করবে। তো ওরা ভাবছে যে এই সাবাতের দিন ওরা হয়তো কিছু করবে না আমাদেরকে, তাইলে আমরা এই যে দেখেন, সাবাত ইজ দ্য জিউস ডে অফ রেস্ট হুইচ মেড দ্য অ্যাকশন ফ্রম দ্য ইসরায়েলি সাইড আনলাইকলি। এই যে সাবাতের দিন ওরা কোনো কিছু করবে না, খামেনি ভাবছে যে তো করার কথা না, যেহেতু সাবাতের দিন। তো এইটার কারণে স্যাটারডে মর্নিং আবার রমাদানের সময় অন সাবাত ডে টাইম, দিনের বেলায় আমেরিকাও কোনো অ্যাটাক করবে না, এটাও চিন্তা করছে। এইসব চিন্তা ভাবনা করে সে ওইখানে আপনার মিটিংটা করতেছিল, যে মিটিং এ অ্যাটাকটা হয়েছে। এখন মোস্ট ইম্পর্টেন্ট ডিটেইল যেটাতে আমি আপনাদের দোনোজনেরই দৃষ্টিগোচর করতে চাই, সেটা হচ্ছে, আমি এটা একটু পড়ে শুনে তারপর বাংলাও করে দিই। Israel also reportedly had support from an unlikely partner, Saudi Arabia. আচ্ছা, Mohammed bin Salman, the Crown Prince of Saudi Arabia, made multiple private phone calls to Mr. Trump over the past month, pushing for a US attack, according to Washington Post. অর্থাৎ সৌদি আরবের যে ক্রাউন প্রিন্স আছে মোহাম্মদ বিন সালমান, সে গত 1 মাসে ট্রাম্পের বিভিন্ন সময় কল করছে যাতে ইরানের উপর, খামেনির উপর অ্যাটাক করা হয়। Despite his public support for a diplomatic solution, in talks with the US, the Crown Prince reportedly said that Iran would become stronger and more dangerous if Washington did not strike immediately.
তো মোহাম্মদ বিন সালমান মিডিয়াতে এসে বলতো যেটা ডিপ্লোম্যাটিক ওয়েতে এটা সমাধান করাটাই ভালো হবে, কিন্তু ভিতরে ভিতরে ট্রাম্পে এবং আমেরিকার সে বলতেছিল তোমরা যদি তাড়াতাড়ি অ্যাটাক না করো তাহলে কিন্তু ইরান ডেঞ্জারাস হয়ে যাবে, তাড়াতাড়ি অ্যাটাক করো। ট্রাম্পে কয়েকবার ফোন করছে। এই ডিটেইলটা ভাই খামিনি মারা যাওয়ার পিছনে তার মানে হচ্ছে সৌদি আরবিয়ার মোহাম্মদ বিন সালমান ওদেরও হাত আছে। এখন এইটা নিয়ে আপনাদের বক্তব্য বলেন আমাকে। আমার একটা ইন্টারেস্টিং লাগে এটা মানে আমি শেখ ফরিদ ভাই আসবেন না, উনি অন্য একটা লাইভে আছেন, অনেক আগে জানানো হয় নাই, এটা একটা বিষয়। আমি একটু রাহানজুল ভাই আপনি বলেন তো সৌদি আরব কেন চুপ? এই যে সৌদি আরব অলওয়েজ আল্লাহর দেশ, নবীর দেশের রক্ষাকর্তা, কাবা শরীফের রক্ষাকর্তা, মদিনা রক্ষাকারী, তারা কেন এই আলফি সলমান ভাইয়ের সাথে সুর মিলিয়ে আমি আপনার কাছে প্রশ্ন করি, তারা কেন চুপ কেন? না, এটা 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 ঐতিহাসিক ভাবে ইরান আর সৌদি আরব রাইভালরি আছে। আপনি হয়তো জানেন যে ইরান কখনোই সৌদি আরবের পছন্দের দেশ না। ইভেন কয়েকবার তারা ব্যান করেছে ইরানিয়ানরা যাতে হজ করতে পর্যন্ত না পারে, ইরানিয়ানদেরকে হজ করতে দেয়নি সৌদি আমরা রাহানজুল ভাইকে ইরানের হারিয়ে বৈরিতা, ফেলছি। এটা তো নতুন কিছু না। জি আচ্ছা, আপনি কি মনে করেন যে এই যে যুদ্ধ হরমুজ প্রণালী বন্ধ করেছে, এটা অনেকে জানাচ্ছিলেন, এই কারণে কি বাংলাদেশে কোনো প্রভাব পড়বে? মনে হয় না, না এখানে বাংলাদেশে আমার মনে হয় না হরমুজ প্রণালী বন্ধ করতে পারবে ভাই। হরমুজ প্রণালী বন্ধ করতে পারবে না কেন? বিকজ এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আপনার বিজনেস চ্যানেল। এটা বন্ধ করে দিলে চায়নার তেল পাওয়া বন্ধ হয়ে যাবে, চায়নার যে ট্রান্সপোর্টেশন গুলো আছে ওগুলো বন্ধ হয়ে যাবে। তো চায়না তো হচ্ছে ইরানের এলাই, ইরানের বন্ধু, খামেনির রেজিমের বন্ধু, ওরা তো এটা করতে দিবে না। তো মানে ধরেন যে এমন হইতে পারে যে টুকটাক এদিক সেদিক প্রবলেম হইতে পারে, কিন্তু হরমুজ চ্যানেল বন্ধ করে দিলে বা বন্ধ করে দেওয়ার মতো ক্যাপাবিলিটি আদৌ ইরানের আছে কিনা? ওদের তো আর্মিদের অবস্থাই খারাপ। ওদের আর্মির যে চিফ সে জান্নাতে আছে, ওদের প্রতিরক্ষা মন্ত্রী জান্নাতে আছে, ওদের আইআরজিসি প্রধান জান্নাতে আছে, ইন্টেলিজেন্সের প্রধান জান্নাতে আছে। তো হরমুজ প্রণালী বন্ধ করার জন্য যেই পরিমাণ ফায়ার পাওয়ার দরকার ওইটাও আসলে ইরান গ্যাদার করতে পারবে কিনা আই এম নট শিওর। আর যদি বন্ধ করে থাকে ইন্টারাপশন এদিক সেদিক হইতে পারে আসাদ ভাই, বাট আমার মনে হয় না যে এটা একদম লং টার্মে ইরান চাইলেও বন্ধ করতে পারবে। ওকে, প্রিয় দর্শক, আপনারা শেয়ার করতে পারেন, এই অনুরোধ রইল লাইভটি। এবং একদম শেষের দিকে আমরা একটু জানার চেষ্টা করি দর্শকদের কাছ থেকে। অনেকেই বলছেন পাকিস্তান নাকি ওয়ার্ল্ড কাপ টি-20 ক্রিকেট থেকে তল্পা অর্থাৎ ব্যাগেজ নিয়ে দেশের উদ্দেশ্যে, মানে তারা আউট হয়ে গেছে কিনা, বাতিল হয়ে গেছে কিনা এটা জানাবেন। এবং ভারত আজকে দুর্দান্ত একটি নাকি ম্যাচ খেলেছে যেখানে তারা সেমিফাইনাল নিশ্চিত করেছে। তো বাঙ্গু মোমেনদের কি হবে? তারা ক্রিকেটে এইরকম দেখাইলো মেরা বাপ তেরা বাপ পাকিস্তান পাকিস্তান। তো দোনো মিলকে বাংলাদেশ তো পাকিস্তানের দিকে মানে নাঙ্গের আশা কইরা ভাতারের ভাত চাঙ্গে, এরকম একটা অবস্থাটা গান আছে চমৎকার। রাহানজুল ভাই আপনি একটু এই বিষয়ে বলবেন, ক্রিকেটে যে এই বলদামিটা করলো বাংলাদেশ, এবং আমরা দর্শকদের কাছ থেকেও একটু জানি যে না, আমি আর একটা কথা বলি, যেহেতু শেখ ফরিদ সাহেব আসবে না, আপনি শিওর নিশ্চিতভাবে জানালেন, আমি আশা করছিলাম উনি আসবেন। শেখ ফরিদ সাহেব আমার সাথে একটা লাইভে ছিলেন ঠিক যে গত পরশুদিন, মানে উনি লাইভে ঘোষণাই দিলেন যে আমেরিকা দ্রুত ইরান অ্যাটাক করবে এবং ইরানের সমস্ত যা যা বলছে আর কি, ঠিক তার পরের দিনই হয়ে গেল। তো উনাকে যে একটু আগে একটা বিশেষণ দিলেন পীর সাহেব, পীর নাকি যেন বললেন, জিন্দা পীর। হ্যাঁ, তা আমি ওনাকে পাইলে আজকে এটা বলতাম, যেহেতু উনি আসছেন না, সুতরাং জিন্দা পীরের ভক্তদের উদ্দেশ্যে জানিয়ে দিই যে ঠিক তার আগের দিন আমেরিকা মনে মনে যা ভাবছিল সেটা আমাদের জিন্দা পীর একেবারে মুখ ফুটে বলে দিয়েছে। তিতা টিভিতে লাইভটা আছে, আপনারা দেখে নিবেন এখনো। আর আরেকটা ব্যাপার জানিয়ে দিই দর্শকদেরকে শেষের আগে, জোরাস্ট্রিয়ান এবং ইরান কালচার নিয়ে আমাদের কিছু ভিডিও আছে, ধরনীর বুকে যত ধর্ম আছে এই নামে একটা সিরিজ চলছে, সেটাও আপনারা একটু দেখে নেবেন। তাহলে জোরাস্ট্রিয়ান সম্পর্কে এবং ইরানের কালচার সম্পর্কে আপনারা ভালো একটা ধারণা পাবেন বলে আমার ধারণা। আর খেলার ব্যাপারটা একটু আলফি ভাইকে বলেন, আমি আসলে খেলা দেখিনি, আর এটা নিয়ে আমার খুব একটা খেলার ব্যাপারটা না। আপনি জাস্ট চিন্তা করেন যে আপনার এই পৃথিবীতে বর্তমানে সবচেয়ে কষ্টের হচ্ছে একজন মুমিন হিসেবে বেঁচে থাকা। কেন? গত 2 বছর ধরে যাদেরকেই আপনি আব্বা ডাকছেন, যাদেরকেই আপনি ধরেন যে পীর ভাবছেন, সে ইয়াহিয়া সিনোয়ার সে মারা গেল, ইসমাইল হানিয়া সে মারা গেল, তারপরে হাসান নাসরুল্লাহ সে মারা গেল, খামেনি মারা গেল। তারপরে এগুলা যখন বিরক্ত হয়ে বা মনে কষ্ট হ্যাঁ, তারপরে ধরেন এইগুলা দেখে যখন আপনার হৃদয় ভেঙে যাওয়ার পরে আপনি খেলা দেখতে বসলেন, ওইখানে পাকিস্তান গেল হাইরা। তারপরে এটাও মন খারাপ হয়ে যাওয়ার পরে যখন আবার পাকিস্তানি পিটিভি খুলে বসতেছেন, দেখতেছেন যে পাকিস্তানের আফগানিস্তান একজনটা দিতেছে। তো এই যে মুমিনদের যেই মানে কি বলবো ভাই, ওদের যে দুর্দিন, এই দুর্দিন আমাদের সমবেদনা জানানো ছাড়া আর কোনো উপায় নেই।
সব সেক্টর। আল্লাহ যে কি পরীক্ষার মধ্যে ফেললো। এখন কি একটা প্রশ্ন করি, খেলার বিষয়ে আমার কথা হচ্ছে আমি খেলা টেলা কোনোদিন দেখি না, খেলা দেখতে না খেলতে পছন্দ করে। আসেন খেলা হবে এইবার। কথা হচ্ছে যে আলফি সুলাইমান ভাই, মাহাদি আলাইহিস সালাম কই? এই যে পরিমাণ মারা মুমিনরা খাইতেছে, এখানে তো আসলে ফ্যানাটিকদের জন্য মাহাদি ছাড়া উপায় নাই। আপনি এরকম ও একটা মাহাদি তো দিল্লি যেয়ে কট খাইলো। ভাই আপনি এরকম একটা পবিত্র মুহূর্তে এই ধরনের প্রশ্ন না করলেই না। এটা কেমন ধরনের প্রশ্ন করলেন? কেমন প্রশ্ন করলেন, রাইট? আবার দেখেন মাহাদির যে ডেসক্রিপশন, ভাই মাহাদির ডেসক্রিপশন হচ্ছে কি, সে সাদা ঘোড়ার উপরে তলোয়ার নিয়ে আসবে। এই যে বর্তমানে ব্যালিস্টিক মিসাইল, ইন্টারকন্টিনেন্টাল মিসাইল, সে তলোয়ার নিয়ে আসবে, পুরো পৃথিবীর সব যুদ্ধ জিতে যাবে। মানে ঠিক আছে, গুড লাক উইথ দ্যাট। আবাবিল পাখি দিয়া এই F-35 মোকাবেলা করবে, F-22 F-35 এগুলো মোকাবেলা করে করুক ভাই, মানে করলে তো ভালোই, আমরাও দেখলাম। পাগলের সুখ মনে মনে, একটু ওদেরকে সুখে থাকতে দেন। এই ভার্সটার ভাই, এই প্রবাদটার মুমিনীয় ভার্সন হচ্ছে যে মুমিনের সুখ মনে মনে, রাইত হইলে হুরগুনের। ওদের অবস্থা হচ্ছে এইটা। এই চিপা থেকে আল্লাহ তাদের উদ্ধার করুক। মানে আসলে ঈশ্বর, আল্লাহ, ভগবান, গড বলে কিছু থেকে থাকলে যুদ্ধ বিগ্রহ এগুলো বন্ধ করবে। কোনো অবুঝ শিশু নির্যাতনের শিকার হবে না, হত্যার শিকার হবে না, ধর্ষণের শিকার হবে না। পৃথিবীতে কোথাও পারমাণবিক বোমার প্রয়োজন হবে না। সকল প্রাণী, মানুষ সহ সকল প্রাণী মিলেমিশে থাকবে। সৃষ্টিকর্তার কাজ তো এগুলোই। সৃষ্টিকর্তার কাজ না বসে বসে গুপ্তকেশ ছেঁড়া আর দুইজনের যে মারামারি লাগাই দিয়ে বসে বসে দেখা। তো এই সকল সৃষ্টিকর্তা নিপাত যাক। সত্যিকারের সৃষ্টিকর্তা থেকে থাকলে আমাদেরকে উকি দিক, জানান দিক, না জানান দিলে অন্তত কাজে জানান দিক, সেটাই আশা করি। এবং খামিনি সহ অন্যান্য খামিনি বাচ্চাদের জন্য শুভকামনা। তারা যার যার জায়গা থেকে জান্নাতের টিকিট বুঝে পাক, তারা 72 হুরু বুঝে পাক, এবং তা ওখানে যে গ্যাং ব্যাং করুক, যা ইচ্ছা করুক, এটা তাদের বিষয়। যে যেটা পছন্দ করে, কেউ ছাগল পছন্দ করে, কেউ বাচ্চা, ছি। যাই হোক, আমরা শেষের দিকে 1-2 বাক্যে যদি রায়ান চলবে আপনার কাছে থেকে বিদায় বা ব্যাপারটা একটু যদি বলতেন। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আর আমি বেশি কিছু বলতে চাই না। আমি ইরানিয়ানদের জন্য শুভকামনা রইল, সেই সাথে যারা প্রাণ দিয়েছে দীর্ঘ দিনের যে সংগ্রাম, তাদের আমি আশা করব তারা সেই সুফল পাবে। তারা যেরকম একটা দেশ চায় সেরকম একটা দেশ পাবে। আমেরিকা মিনিমাম ইন্টারভেনশন করে ইরানের মানুষের হাতে ছেড়ে দিবে, সেই প্রত্যাশাটা আমার রইল। আর বাকিটা এখনো আলোচনা করার, কেবল তো ঘটনা শুরু হতেই কিন্তু শেষ হয়ে গেছে। আমরা যুদ্ধ শুরু হওয়ার আগেই খবর পেলাম যে খামেনি গন হুরের কাছে। আর যেটা বললেন নতুন একটা প্রবাদ বাক্য, এটা বাংলাতে যুক্ত হোক, হুর প্রাপ্তি। আমরা তো পটল তুলা বলি, তাই না? 72, আরে ভাই বেয়াদবি করেন, 72 হুর প্রাপ্তি। আচ্ছা, হ্যাঁ, একটা কমন একটা বিষয়, এটা পটল তুলা, সেটার সাথে আমরা এটা যুক্ত করে বলতে পারি কেউ 72-এ গেছে, কিংবা 72 পাইছে। হ্যাঁ, একটা দারুণ একটা চমৎকার কিন্তু নতুন শব্দ যুক্ত হচ্ছে আমাদের সাথে। তো আজকের লাইভ থেকে যদি আমরা নতুন একটা বাগধারা পাই, এটা কিন্তু ইতিহাস হয়ে থাকবে। ওই বড় ভাইকে ধন্যবাদ। এবং আমরা যেরকম 501 পাইলাম, মানে আগে বলতাম লিটনের ফ্ল্যাটের আগে জানতাম যে অমুক বাসায় যে আপনারে, তো এখন 501 বললে আর কিছু বলতে হয় না, যেমন 72 বললে আর কিছু বলতে হবে না, যে মার্গা মাদার চোত, মানে ওইটার একটা সুন্দর শব্দ আর কি। খোমেনি 72 পেয়ে গেছে, বাস আর কিছু বলার দরকার নেই, যা বুঝে যাবে। বুঝে নেবে। জি, আলফি সুলাইমান ভাইয়ের কাছে যেতে চাই। একজন কমেন্ট করেছেন যে তোরা বেঁচে থাকি শেষ পর্যন্ত, ইমাম মাহদি আসা পর্যন্ত। না ভাই, আমরা মাহাদি বুন্দাই না, এর জন্য আমরা টাইম নাই। তো আলফি সুলাইমান ভাই, আপনি কিছু বলবেন? আচ্ছা, হ্যাঁ, আমি লাস্টে ভাই দুইটা জিনিস বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে আমরা বাংলাদেশের মুমিন বলো, আমরা পৃথিবীর যে কোনো জায়গার মুমিন মুসলমানদের মধ্যে একটা টেন্ডেন্সি দেখি যে সবকিছু আমরা জিতে যাব, তোদেরকে ধ্বংস করে ফেলবো, মুসলিমদের বিজয় অনিবার্য, এই টাইপের যে টেন্ডেন্সি। এখন আপনি চিন্তা করেন যে এই মুমিন মুসলমানদের মধ্যে সবচেয়ে স্ট্রং হচ্ছে ইরান, যাদের ব্যালিস্টিক মিসাইল আছে, এই আছে, সেই আছে, কত কিছু আছে, কত গল্প আমাদের শুনাইলো। সেই ইরান যুদ্ধ শুরু হইলো, তার একদিনের মধ্যে তাদের প্রেসিডেন্ট তো না, তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা গণ। তার মানে কি? তার মানে যত গর্জে তত বর্ষে না, কিন্তু মানে ধারে কাছেও না। আপনি এখন পর্যন্ত গত 2 বছরে ইসরায়েলের একজন জেনারেল মারা যাওয়ার খবর শুনছেন? একজন জেনারেল, প্রেসিডেন্ট পরে একজন জেনারেল মারা যাওয়ার খবর শুনছেন? আমেরিকার কোনো অফিসার, সেনা অফিসার মারা যাওয়ার খবর শুনেন নাই? তার মানে কি? তার মানে হচ্ছে যে ওরা একটা ফলস সেন্স অফ সুপিরিয়রিটি, এটার বাংলায় বললে হয় যে একটা বরত্বে ভুগে, যে আমরা কিন্তু সব, আল্লাহ আমাদের সাথে আছে। ভুগেন আপনি বরত্বের, সমস্যা নেই। ওই বরত্বে ভুগে 7 অক্টোবরের প্রতিশোধ ইসরায়েল কিভাবে নিল? পুরো গাজা উপত্যকা মাটির সাথে মিশিয়ে দিছে। ওই মোমেন্ট, ওই ছবি দিয়া, বিফোর অ্যান্ড প্রেজেন্ট ছবি দিয়ে কান্দে। তুই কান্দোস হামলা করতে গেলি কেন? হামলা করার সময় কিন্তু আবার সেলিব্রেট করছে যে শেষ, এবার ইহুদিরা শেষ, রাইট? বাংলা মিডিয়াতে আমি দেখলাম যে গত 12 ডেজ ওয়ারের সময় ইসরায়েলিরা ভাই নর্মাল এয়ারপোর্ট দিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাইতেছে। এটা তো পৃথিবীর সব দেশেই হয়। ওইখান থেকে একটা ছবি তুইলা তারপর লিখতেছে কি,
ইরানের ভয়ে দলে দলে ইসরায়েল ছেড়ে পালাচ্ছে ইহুদিরা। মানে এই টাইপের ওরা যে নিজেরা বুঝ দিতে থাকে। আচ্ছা নিজেরা- আসাদ ভাই, একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে ইরান যে জায়গাগুলোতে অ্যাটাক করেছে, বিশেষ করে দুবাইয়ে প্রচুর অ্যাটাক Civilian. করেছে, খেয়াল করে দেখবেন তারা কিন্তু নির্বিচারে অ্যাটাক করেছে। এয়ারপোর্টে অ্যাটাক করেছে, চিন্তা করেন, যেখানে সিভিলিয়ানরা থাকে, যেখানে সামরিক নরমাল আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাটাক করেছে, বুর্জ খলিফা অ্যাটাক করেছে, যেগুলো কোনো সামরিক স্থাপনা কুয়েত না, এরকম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নির্বিচারে অ্যাটাক করছে। হুম। অথচ কিন্তু আমরা কাপুরুষরা। সবাই ভাই পৃথিবীতে কোনোদিন শুনছেন জঙ্গি জিহাদিরা কোনো ভালো জায়গায়, মানে তারা পার্সন টু পার্সন ফাইট করে চেস করে যা আয় অভিজিৎ রায়রা হত্যা করছে কিভাবে? এরা তো কাপুরুষ, পেছন দিক থেকে যায়। বাংলাদেশে যত ব্লগার কিলিং হয়েছে, পৃথিবীতে যত জায়গায় জঙ্গি হামলা হয়েছে, এই যে কাসাব থেকে শুরু করে ওসামা বিন লাদেন, এরা কি বলে কয়ে করে? এরা তো সিভিলিয়ানদেরই মারবে, এরা কাপুরুষ তো। এরা ইমাম মাহাদির অনুসারী। এখন কি বলবো ভাই, এগুলো বলতে গেলে অনেক কিছু। এরা এই যে 7th of October যে হামলাটা করছে না, চোরাগুপ্ত হামলা, তারপরে যে গাজা উপত্যকা মাটির সাথে মিশে গেছে, যদি কোনোদিন তারা দেখবেন, তারা বলবে যে ওই হামলা আসলে আমরা করি না, এগুলো আমাদের দিয়ে জিন করাইছে, ভূতে আমাদের দিয়ে করাইছে। যেমন বাংলাদেশে মাদ্রাসায় বলাৎকারে অন্যের বউয়ের কাছে গেলে ধরা পড়লে বলে যে জিন আমাদের এগুলো দিয়ে করাইছে। 501 মামনুল হক ধরা পড়ে বলে যে মানবিক বিয়ে। মানে তারা কাওয়ার্ড, কাপুরুষ, এই কারণেই এই কথাগুলো বদলায়। তো তাদের কাছ থেকে আপনি কি আশা করেন? তারা কি বলবে ইসরায়েলকে যে আসো ফাইট করো, ওই হেনামোদের আছে? সেটাই বলেন তো। মিডল ইস্টের এই কারণেই তারা ইসরায়েলের সাথে পারে না, তাদের বাপের সাথে পারে না। মিডল ইস্টে, কাতারে, কুয়েতে, বাহরাইনে, সব জায়গায় অ্যাটাক করেছে এবং সব পৃথিবীর civilian দের। সব জায়গায় এদের একই চরিত্র। বাংলাদেশে দেখেন আওয়ামী লীগের পতন ঘটাইছে ওরা, আওয়ামী লীগ হয়ে গুপ্ত। ওদের কিন্তু হ্যাডাম ছিল না যে আমরা জামাত ইসলাম, আমরা রাজাকারের বাচ্চা, প্রাউডলি বলতে পারবে না। তো এইগুলো তো অবধারিত। এটারে বাংলাদেশের এই ইউনোসেক্সুয়াল যেগুলো আছে, আবার এই আল্লামা লীগগুলো, এরা যদি মানে এগুলারে দেখলে না, এখানে কম মানে মেজাজটা খারাপ হয়ে যায়। কত বড় কাওয়ার্ড হইলে, আরে ভাই তোরে যে পুন্দাইলো, তুই তারে আব্বা ডাকস। ইসলামিক সন্ত্রাসবাদ চিনস না, তুই তারে শেখ হাসিনা বঙ্গবন্ধুর ওই কাতারে বস। এখানে একটা ডিটেল বাদ গেছে আসাদ ভাই। আপনি এই যে আমাদের কথা বলতেছেন আল্লামা লীগ, এখানে আরেকটা লীগ বাদ গেছে। তারা কারা? তারা হচ্ছে বাংলাদেশের যে কমিউনিস্টরা আছে, হ্যাঁ, তারা হচ্ছে গত 2 বছর, হ্যাঁ দেখেন, গত 2 বছর নারী অধিকার নিয়ে তারা অনেক কথা বলছে, নারীদের উপর কোনো হেনস্থা হলে তারা কথা বলছে, উই অ্যাপ্রিশিয়েট দ্যাট, এটা খুব ভালো কাজ করছে। কিন্তু ওমা, আমি দেখি যে খামেনি মারা যাওয়ার পরে তারা রেজিমের পক্ষে কথা বলতেছে, যেই রেজিম হাজার হাজার নারীরা হত্যা করছে, সেই রেজিমের পক্ষে কথা বলতেছে। যেই রেজিমের কাছে মানবাধিকার বলে পৃথিবীতে কোনো কিছু নাই, সেই রেজিমকে সাপোর্ট করতেছে। তো এই বামাতি ভাই, আমাতি, বামাতি, জামাতি, এদের সবার ভাই মানে আপনি যদি এট দ্য এন্ড অফ দ্য ডে চিন্তা করেন, এদের সবার চেইন অফ থট এক জায়গায়, এরা সবাই এট দ্য এন্ড অফ দ্য ডে মুমিন। জি। হ্যাঁ, আসলে লাস্ট কথা একটা জিনিস জাস্ট বলতে চাই, সেটা হচ্ছে যে রাহেদ জুলবের মতো আমিও বলতে চাই যে ইরানের মানুষজন কিন্তু 1979 সালে একটা ভুল করছে। 1979 সালে তারা দাওয়াত দিয়ে খোমেনির ক্ষমতায় এনে বসাইছে, যে ইসলামিক রেভলিউশন করছে। তার বেশি দিন লাগে নাই কিন্তু ওই ভুলের মানে ভুল বুঝতে বেশি দিন লাগে না যে তারা কি ভুলটা করছে, এবং সেই ভুলের কাফারা জেনারেশন আফটার জেনারেশন তারা দিছে। হ্যাঁ, যেই মা 1979 সালে যে দাদি আন্দোলন করছে, যার আন্দোলনের ফলে খোমেনি আসে, দেখা গেছে যে সেই দাদির নাতনি মারা গেছে গত আন্দোলন। সেই দাদির নাতনিকে রেপ করা হয়েছে, খুন করা হয়েছে। তারা কিন্তু জেনারেশন পর জেনারেশন সেই কাফারাটা দিছে। তো ইরানের মানুষজন, ইরানের বর্তমান যে জেনারেশন বা সাধারণ মানুষজন, তারা অত্যন্ত শিক্ষিত, তারা অত্যন্ত বুঝদার, এবং তারা ডেমোক্রেসি, গণতন্ত্র পছন্দ করে, তারা ব্যক্তি স্বাধীনতা পছন্দ করে, মানুষের ধর্মীয় স্বাধীনতা ইভেন পছন্দ করে। কাউকে বাধা দিবে না। কেউ যদি তার পাশে নামাজও পড়ে, মানে তারা মসজিদ পুরাই দিছে মানে এমন না কেউ নামাজ পড়লে তারও পুরাই দিবে। বাংলাদেশের মতন না, দীপুচন্দ্র দাসে যেভাবে পুরাইছে বাংলাদেশিরা, ওইরকম না তারা। সো আমি আশা করবো যে ইরানের মানুষজন অনেক অত্যাচার তারা স্বীকার করছে, অনেক জীবন তারা দিছে, এটার বিনিময়ে তারা তাদের সেই ভুল থেকে এখন যে ডেমোক্রেসির দিকে আগা যাইতেছে, হিউম্যান রাইটস এর দিকে আগা যাইতেছে, এটা তারা পাক। এট দ্য সেম টাইম, লাস্ট টাইমে একটা কথা বলতে চাই, বাংলা একটা প্রবাদ আছে আসাদ ভাই, আপনি আইদার দেখে শিখবেন আর থেকে শিখবেন। আমাদের মতো আমরা যে বাঙ্গুরা আছি, বাংলাদেশের বাঙ্গু মুমিন মুসলমানরা আছে, তাদের কাছে কিন্তু ইরান একটা প্রাইম এক্সাম্পল, পারফেক্ট এক্সাম্পল। এরা এখন শরিয়া চাই বলে মিছিল করতেছে না। শরিয়া চাইলে কি হয়, শরিয়া আসার পরে কি হয়, তারপরে মানুষজন কোন জায়গায় যায়, এটার পুরো এক্সাম্পল ভাই আমাদের ওই যে ইরানের রেভলিউশনের পর থেকে 2026 পর্যন্ত এই ঘটনাটা আমাদের সামনে এক্সাম্পল আছে। আপনি কি বাংলাদেশে, আপনি যে নারী বাংলাদেশে আপনি খিলাফত চাইতেছেন, আপনি মাসা আমিনী হইতে চান? যদি হইতে চান, বেস্ট অফ লাক। যদি না হইতে চান, দেখে শিখেন, থেকে শিখেন না। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। এবং শেষ খবরটা একটা দুঃখজনক বলি, যে একজন কমেন্ট করেছেন, আমি শিওর না, তিনি বলছেন সম্প্রতি প্রাক্তন নাস্তিক চিন্তাবিদ সলিম বাস্তবিক আচ্ছা এর উপরে এক নৃশংস প্রাণঘাতী হামলার খবরে অত্যন্ত বেদনাদায়ক। গুরুতর আহত অবস্থায় তিনি দিল্লির গুরু তেগ বাহাদুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন। তা নিয়ে কিছু আমি খবরটি সম্পর্কে নিশ্চিত নই, আপনারা কমেন্ট জানাবেন। যদি এটাই হয়ে থাকে তাহলে এটা নিয়ে আলাদা একটা ভিডিও করব। অনেক খবর বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেকে কথা বলতে বলেছিলেন, আসলে একই লাইভে একসাথে এতগুলো বিষয় এক করা
যায় না। বাংলাদেশের রাজনীতির অভাব আমরা একটু মনিটর করার চেষ্টা করছি। আর আজকে এই পুরো লাইভে অনেকগুলো শব্দ ব্যবহার করা হয়েছে। যারা আমাদের বয়োজ্যেষ্ঠ রয়েছেন, অগ্রজ রয়েছেন, যারা দেখছেন, তারা অনুরোধ করে মানে ভুল বুঝবেন না। আমাদের বাংলাদেশের আসলে যারা ফ্যানাটিক, এরা এমন উগ্রতা ছড়ায়, তাদের আসলে অনেক সময় তাদের নিয়ে ট্রল করাটা উচিত। আমরা তো কাউকে গিয়ে থাপ্পড় দিচ্ছি না। হাদির মতো যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মানে গালাগালি করে তাদের এইটা ওটা ছিঁড়ে ফেলা, এই ধরনের কোনো উস্কানি দিচ্ছে না, পিনাকির মতো ঘর ভাঙছি না। আমরা এই ধরনের জঙ্গি সন্ত্রাসীদেরকে নিয়ে ট্রল করছি, এবং ট্রল করার ক্ষেত্রে অনেক সময় অনেক শব্দ ব্যবহার করা হয়। এখানে কোনো জাতি, গোষ্ঠী, ধর্ম, বর্ণ কাউকে আঘাত করার উদ্দেশ্য আমাদের নয়। এবং এই ধরনের সন্ত্রাসী, ধর্মীয় সন্ত্রাসীদের দমানো বা তাদের নিয়ন্ত্রণ করার দায়িত্ব কিন্তু আপনারও। আপনি মিষ্টি ভাষায় যদি বলেন ইয়া হাবিবি, তো ওরা বলবে আল্লাহু আকবার, মানে ওই বোমা মারবে এবং ক্ষতি করবে। তো এদের আসলে আমরা সামাজিকভাবে যদি দমন করি, তাহলে আমাদের আসলে এই দেশ শান্তিপূর্ণ হবে। পুরো বিশ্ব যেখানে স্তম্ভিত, আনন্দিত যে এই জঙ্গিটা মারা গেছে, তাকে হত্যা করা গেছে, শাস্তি দেওয়া গেছে, সেখানে এই বাঙ্গুরা এসে তারা কেউ খামিনি হতে চায়, কেউ ওসামা বিন লাদেন হতে চায়, কেউ তালেবান হতে চায়, কেউ আবার হামাস হতে চায়। কেন? আমার দেশ কি গাজা উপত্যকা নাকি? অনেক হয়েছে, এবার থামতে হবে। যদি থামতে চান তাহলে বুঝতে হবে যে কোনটা ঠিক কোনটা বেঠিক। নইলে ইউনিচে আসবে, আসিফ নজরুল্লাহ আসবে, এসে আপনার দেশ, আপনার মা বোনদেরকে বিক্রি করে দেবে। তাকিয়ে দেখবেন একদম যখন আকাশ ভরা তারা হয়ে যাবে, গাজার মতো সব মিশে যাবে, তখন বলবেন যে আমি এই কি ভুল করলাম রে। তখন বালি নিয়ে কান্না ছাড়া আর পাথর জড়িয়ে কান্না ছাড়া উপায় থাকবে না। সেই দিকে আমরা না যাই। অনেক শুভকামনা যারা দেখছিলেন, শেয়ার করবেন সেই অনুরোধ জানাচ্ছি। এবং সমালোচকরা তাদের মন্তব্য জানাবেন, যাদের মন্তব্য পড়েছি আর যাদের পড়তে পারিনি, উভয়কে ধন্যবাদ যে আপনারা কমেন্ট করেছেন। যাদের কমেন্ট পড়তে পারেন তাদের কমেন্ট পরবর্তীতে পড়ে নেব। আপনাদের কমেন্ট দেখানোই না, শুধুমাত্র আমাদের বুঝতে অনেক সাহায্য করে, অনেক বিষয় সিদ্ধান্ত নিতে সাহায্য করে। অনেক ভালোবাসা।